আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আমাদের হাতে খুব একটা সময় থাকে না, এই কারণে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আজকের আমাদের টাইটেলটা হচ্ছে টুলস। এখানে টুলসটা হচ্ছে নাউন। হোয়ার পেনশন ফান্ডস, এখানে হোয়ার থেকে ফান্ডস পর্যন্ত এর একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্যান বি ইনভেস্টেড, এই ক্যান বি ইনভেস্টেড এই ভার্বের, এটা একটা ভার্ব ফ্রেজ, অনেকগুলো ভার্ব এখানে, ক্যান ও ভার্ব, বি ও ভার্ব, ইনভেস্টেড ও ভার্ব। এই ফ্রেজের সাবজেক্ট হচ্ছে টুলস। মানে কি কি পদ্ধতিতে আপনি আসলে পেনশনের যে ফান্ড গুলো আছে সেটা বিনিয়োগ করবেন। তা আপনারা জানেন যে বাংলাদেশ সরকার রিসেন্টলি কিছু পেনশন পলিসি নিয়ে আসছে, সর্বজনীন পেনশন স্কিমের নামে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। তো আপনারা জানেন বিশ্বব্যাপী আসলে পেনশন স্কিমের মাধ্যমে আসলে অর্থনৈতিক সুরক্ষা দেওয়া হয় বয়োজ্যেষ্ঠ মানুষের সামাজিক নিরাপত্তার অংশ এটা। তো বাংলাদেশ সরকারও এটা প্রকল্প হাতে নিয়েছে। তো বলছে টুলস ওয়ার পেনশন ফান্ডস ক্যান বি ইনভেস্টেড, অর্থাৎ যেখানে কোথায় কোথায় পেনশনের টাকাগুলো বিনিয়োগ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সেন্টেন্সটা আসছে সেখান থেকেই যেখানে একটা প্রশ্ন থাকে যে এই যে সরকার যে টাকাগুলো নিবে, সরকার যে টাকাগুলো নিবে নিয়ে এই তাদের প্রিমিয়ামের টাকা বা তাদের এই টাকা দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে এই টাকাগুলো বিনিয়োগ করা হবে এখানে। আজকের আর্টিকেলে জানবো সরকার টাকাগুলো নিয়ে কোথায় কোথায় বিনিয়োগ করবে। গভর্নমেন্ট টু স্পেন্ড, টু স্পেন্ড ইনফিনিটিভ দ্বারা আসলে বোঝাচ্ছে কি করবে সরকার। সরকার ব্যয় করবে 4,000 কোটি টাকা টু এক্সপান্ড ইউনিভার্সাল পেনশন। এখানে বলছে সরকার 4,000 কোটি টাকা এক্সপান্ড ইউনিভার্সাল পেনশনে সরকার খরচ করবে। 4,000 কোটি টাকা খরচ করবে। এই টাকা আসবে কোথা থেকে? পান ইউনিভার্সাল পেনশন, সার্বজনীন, যেটা এই যে আমরা এখানে দেখছি সার্বজনীন পেনশন। এই পেনশনটা টাকা নিয়ে তারা এত টাকা বিনিয়োগ করবে। এখানে আপনার এটাকে বলে ইনফোগ্রাফি। ইনফোগ্রাফি আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার মাধ্যমে শর্ট স্পান অফ টাইম ইউ উইল ফাইন্ড আ লট অফ ইনফরমেশন। কেমন, আপনারা যদি কেউ আর্টিকেল বানান তাহলে বুঝবেন ইনফোগ্রাফির মাধ্যমে ট্যান্স গুলো সহজে বুঝিয়ে দেওয়া। ইনফোগ্রাফির মাধ্যমে বর্তমানে রাজনৈতিক প্রবাহ তুলে ধরা, এগুলো হচ্ছে ইনফোগ্রাফি। তো আপনারা এখানে ইনফোগ্রাফির মাধ্যমে দেখবেন যে প্রগতিতে আসলে কারা, সুরক্ষাতে কারা, সমতাতে কারা, প্রবাস কারা, হ্যাঁ, প্রত্যয় কারা, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, দ্য গভর্নমেন্ট হ্যাজ পাবলিশড, সরকার পাবলিশ করেছে, রুল পাবলিশ করেছে, স্টেটিং, যে যে রুলগুলো, অর্থাৎ গভর্নমেন্ট যে রুলগুলো পাবলিশ করছে, রুলগুলো আসলে কি করছে, রুলগুলো ব্যাখ্যা করছে। হোয়ার অ্যান্ড হাউ পেনশন ফান্ডস উইল বি ইনভেস্টেড, কোথায় এবং কিভাবে পেনশন ফান্ড গুলো, কেমন, এইখানে কিন্তু এইটুকের মধ্যে একটা ক্লজ হয়ে গেছে। এইটুকের মধ্যে একটা ক্লজ হয়ে গেছে। সরকার কিছু রুল পাবলিশ করছে, মানে ইস্যু করছে বলতে পারতেন এখানে সরকার। মানে আমরা বই যদি বাজারে আসে আমরা বলি পাবলিশ করা, কেমন, এখানে সরকার রুল পাবলিশ করছে। ইস্যুডও দিতে পারতেন, গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড সাম রুলস, কেমন। তো এখানে স্টেটিং, স্টেটিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ হচ্ছে রুলটাকে ব্যাখ্যা করছে। রুলটা আসলে কি ব্যাখ্যা করছে, রুলটার অর্থ কি, রুলটাকে এক্সপ্লেইন করছে। রুলটা হচ্ছে রুলগুলো ব্যাখ্যা করছে কোথায় এবং কিভাবে। রুলগুলোর মাধ্যমে সরকার ব্যাখ্যা করছে যে কোথায় এবং কিভাবে এখানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। পেনশন ফান্ড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট উইল বি ইনভেস্টেড, কখন কোথায় পেনশনের টাকাগুলো ব্যয় করা হবে, এই রুলগুলো সেগুলো ব্যাখ্যা করছে। স্টেটিং মানে ডেসক্রাইবিং, পয়েন্টিং আউট, কেমন। সো দ্যাট, যাতে দ্য ন্যাশনাল পেনশন অথরিটি, যাতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ক্যান প্রডিউস, বেটার রিটার্নস, যাতে সহজে তারা রিটার্ন পায়। আপনার পেনশনের টাকাগুলো কার কাছে থাকবে? ন্যাশনাল পেনশন অথরিটির কাছে থাকবে। তারা কি করবে, সেই টাকাগুলো মাধ্যমে প্রডিউস করবে, পাবে বেটার রিটার্ন, ভালো রিটার্ন পাবে। ভালো রিটার্ন পাওয়ার মানে হচ্ছে ভালো, মানে টাকাটা যদি রিটার্ন না পায় তাহলে তো পেনশনের এই যে লভ্যাংশ সহ জনগণকে দিতে পারবে না। তাহলে এই টাকাগুলো
এই টাকাগুলো বিনিয়োগ করা হবে যাতে এই সংক্ষেপে এনপিএ, ন্যাশনাল পেনশন অথরিটি ভালো রিটার্ন পায়, মানে সুদ সহ মুনাফা পায়। এই মুভ অর্থাৎ সরকারের এই পরিকল্পনাটা যেমন দ্যাট উইল ইজ ইটস রিপেমেন্ট বার্ডেন, অর্থাৎ এই যে এই রিটার্ন গুলো যদি ভালো লভ্যাংশ সহ রিটার্ন পায় এবং এনপিএ যদি ভালোভাবে টাকা ইনভেস্ট করতে পারে, তাহলে এই মুভ, এই জিনিসটা বলছে মুভ, এই সরকারের পদক্ষেপগুলো সহজ করবে। উইল ইজ মানে সহজ করা। আমি যদি বলি যেমন ধরেন বর্তমানে ছাত্রদের আন্দোলন, সরকার দুই পক্ষ এখানে ইজ বারটা ব্যবহার করতে পারেন। গভর্নমেন্ট ক্যান টেক নেসেসারি স্টেপস টু ইজ দ্য প্রটেস্ট, স্টুডেন্ট প্রটেস্ট। হ্যাঁ, সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারে। গভর্নমেন্ট ক্যান টেক নেসেসারি স্টেপস টু ইজ মানে প্রশমিত করা। গভর্নমেন্ট উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ফুড প্রাইস। if we if we demonstrate, if we protest against the price hike, then the price of the commodities will ease মানে দাম নিয়ন্ত্রণে থাকবে। প্রাইস উইল ইজ, দাম কমে যাবে। প্রাইস উইল ইজ হচ্ছে এরকম। if you study regularly, the question will seem ease to me, পরীক্ষা আমাদের কাছে মানে সহজ সহজ। আচ্ছা, রিপেমেন্ট জিনিসটা হচ্ছে এই যে আপনারা সরকারের কাছ থেকে, জনগণের কাছ থেকে এই প্রতিষ্ঠান যে টাকা নিবে, এই টাকা ফেরত দেওয়াটা হচ্ছে রিপেমেন্ট। রিপেমেন্ট বার্ডেন আসলে এই ব্যাংকে যে টাকা নেওয়া হয় সেটা হচ্ছে ব্যাংকের একটা বার্ডেন। আমি যদি ব্যাংক থেকে টাকা নেই, এটা হচ্ছে আমার বার্ডেন। এখানে এই কথাই বলছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে সরকার কিছু রুল পাবলিশ করছে যেগুলো আসলে ব্যাখ্যা করছে কোথায় পেনশন ফান্ড গুলো তারা বিনিয়োগ করবে, এবং যে পেনশন কর্তৃপক্ষ যারা আছে তারা কিভাবে এই পেনশনের টাকা বিনিয়োগ করে ভালো ফলাফল পাবে কম রিস্কে। বিনিয়োগের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেখানে বিনিয়োগ করছেন সেটা লাউর রিস্ক কিনা। প্রত্যেক জিনিসই রিস্ক আছে, এটা কি মিনিমাম রিস্ক কিনা। এবং এই সরকারের পদক্ষেপগুলো আসলে পরবর্তীতে তাদের জনগণের টাকা ফেরত দিতে সহজ হবে। অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন, এখানে বলছে রুলস, এখানে বলছে রেগুলেশন, এক কথায় এই রেগুলেশন গুলো এগুলোই সরকারের পাবলিশ করা রুল গুলো। অ্যাকর্ডিং টু দ্য রুলস, সরকারের নিয়ম অনুযায়ী, দ্য ফান্ডস উইল বি ইনভেস্টেড, এই টাকাগুলো উইল বি ইনভেস্টেড বিনিয়োগ করা হবে ইন ট্রেজারি বন্ডস। আজকের ক্লাসে আপনারা জানবেন যে আসলে আপনার কাছে অলস টাকা থাকলে আপনি কোথায় বিনিয়োগ করতে পারবেন। এই কারণে আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ, আর ফিনান্স রিলেটেড আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ফান্ডস উইল বি ইনভেস্টেড, সরকারের এই পেনশনের টাকাগুলো আসলে ট্রেজারি বন্ড কিনবে সরকার, এন্ড বিল, এবং কিছু সরকারি বিল কিনবে অ্যালংসাইড আদার গভর্নমেন্ট সিকিউরিটিজ। সরকারের পাশাপাশি সরকারের আরো কিছু সিকিউরিটিজ বলতে এখানে সরকারের ঋণপত্র বোঝাচ্ছে। যেমন সরকার কিন্তু আহ বিদেশ থেকে ঋণ না নিয়েও সরকার সাধারণত চাইলে এই কিভাবে সঞ্চয়পত্রের মাধ্যমে, ট্রেজারি বন্ডস এর মাধ্যমে এবং বিভিন্ন বিলস এর মাধ্যমে, সরকারের ঋণপত্র বলে এগুলো, সরকার জনগণের কাছ থেকে টাকা নেয়, এগুলো সরকারের ঋণপত্র বলে। এই ঋণপত্র গুলো নিতে পারে। অন্যান্য কিছু ঋণপত্রের ব্যবস্থা আছে, যেমন সুকুস এবং মিউচুয়াল ফান্ড মাধ্যমে সরকার বিনিয়োগ করতে পারে, অ্যাপ্রুভ বাই দ্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিএসইসি, বিএসইসির অনুমোদিত, অ্যাপ্রুভড মানে অনুমোদিত, বিএসসির অনুমোদিত যে মিউচুয়াল ফান্ড গুলো আছে সেগুলো। আসলে এখানে গভর্নমেন্ট সিকিউরিটিজ জিনিসগুলো হচ্ছে দুইটা জিনিস, সুকুস এবং মিউচুয়াল ফান্ডস। সাচাস বলার অর্থ হচ্ছে আপনার আগের জিনিসটাকে এক্সপ্লেইন করবে। আমি যদি বলি আমি সকালবেলা হালকা খাবার খাই, আই টেক লাইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, তাহলে সাচাস দিয়ে আমি কি বলবো? বানানা, কফি, ব্রেড, টোস্ট, অ্যাপল, এই সাচাসের ব্যবহার এটা। তো এখানে যে গভর্নমেন্ট সিকিউরিটিজ বলছে, সিকিউরিটিজ বলতে সুকুস, মিউচুয়াল ফান্ডস এগুলোর কথা বলছে, এবং এই অ্যাপ্রুভড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যে সিকিউরিটিজ গুলো আসলে বিএসসির অনুমোদিত, এন্ড ফিক্সড ডিপোজিটস উইথ ব্যাংকস, এবং সরকার এই টাকা নিয়ে ব্যাংকে, এটা তো আপনারা বুঝছেন, এটাকে বলে ডিপিএস বলে সম্ভবত, ডিপিএস। সরকার ফিক্সড ডিপোজিট করবে ব্যাংকে রেটেড লিস্ট, এবং সেই ব্যাংকেই, কোন ব্যাংকে বিনিয়োগ করবে? সব ব্যাংকে না, যে ব্যাংকগুলো এ এ ক্যাটাগরি,
দেখেন রেটেডটা, এখানে রেটেডটা যে পার্ট অফ স্পিচ, অ্যাপ্রুভড একই পার্ট অফ স্পিচ। এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাপ্রুভড, ভার্বের 3 নম্বর ফর্ম রেটেড, রেট থেকে রেটেড, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভড, এগুলো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এইখানে দেখলাম ভার্বের সাথে আইএনজি, এটা আপনার এই ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ভার্বের 3 নম্বর ফর্ম ইউজড অ্যাজ, এখানে খুব গুরুত্বপূর্ণ এটা, ইউজড অ্যাজ এডি জে ই সি এই বি অ্যাডজেক্টিভ। আরেকটা দেখলাম ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ এডি জেই এই বি অ্যাডজেক্টিভ। দুইটা জিনিস দেখলাম, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হয় এটাকে বলে পার্টিসিপল। কেমন? এবার একটা উদাহরণ যদি দেই, আই এ বি আই আর ডি, আর এফ এল ওয়াই আই ডি, ফ্লাইং ইন দ্য এস এ ওয়াই, এখানে বারটা কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার করছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন থাকে যখনই কেউ আপনাকে কোনো কিছু অ্যাডজেক্টিভ বলবে, তাকে প্রশ্ন করবে এটা কোন নাউনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বার্ড নাউনের, বার্ড নাউনকে মডিফাই করছে। এখন এটা কিন্তু ফাইনাইট ভার্ব, যদি ফাইনাইট ভার্ব থাকতো এর আগে নিশ্চয়ই এম ইজ আর ওয়াজ আর থাকতো। আচ্ছা, কার মাইক্রোফোনটা যেন একটু সাউন্ড করছে, প্লিজ আপনার এই ক্লাসটা পরবর্তীতে আপনারা শুনবেন, আমার মাইক্রোফোন একটু অফ করে রাখেন, একটু অফ করে রাখেন, পরবর্তীতে অনেকে ক্লাসটা শুনবে, অনেকে they start their course by feet and start and want to do many things at a time, but they they are not consistent. Only the consistent can achieve something. Okay, তো আমরা এখানে দেখলাম। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু আপনি এইভাবে লিখতে পারতেন, আই টয় এফ এল ওয়াই আই ফ্লাই বার্ড, এখানে একই কথা। এখানে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটা, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপলটা এটাকে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করছি, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করছি যেহেতু এটা বার্ডের আগে বসাইছি। খুব গুরুত্বপূর্ণ কথা। আর এইখানে আমরা ফ্লাইংটা, এই ফ্লাইং সরি, এই ফ্লাইংটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করছি। পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করছি, কেন পোস্ট মডিফায়ার? কারণ হচ্ছে এখানে বার্ডের পরে বসছে এটা। তা আপনার অ্যাডজেক্টিভ দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। যখন নাউনের পরে বসে এটাকে বলে অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেটিভ ইউজ। এখানে এটাকে পোস্ট মডিফায়ার, প্রেডিকেটিভ, পি আর ই ডি আই সি এ টি আই, প্রেডিকেটিভ ইউজ, অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ, যেহেতু অ্যাডজেক্টিভের নাউনের পরে বসছে, নাউনের পরে। আর যদি অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, এই নাউনের আগে বসে, তাহলে এটাকে বলে অ্যাট্রিবিউটিভ ইউজ, এ টি টি আর আই বি ইউ টি আই বি, অ্যাট্রিবিউটিভ ইউজ। কেমন? এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভ। আরেকটা দেখেন, এখন বলবেন যে ভার্বের 3 নম্বর ফর্ম আবার অ্যাডজেক্টিভ কখন হয়? আই বি ও ইউ জি এস টি, আই বট এ এক্স মেড বাই চায়না, চায়নাটা সিটা বড় হবে। আচ্ছা, এখানে দেখেন আই বট এন এক্স, সেন্টেন্সটা কিন্তু শেষ, কিন্তু এক্সটা, এই কুঠারটা চায়নার তৈরি। এখানে মেডটা ভার্বের 3 নম্বর ফর্ম আইজেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। কোন নাউনের অ্যাডজেক্টিভ? এক্স নাউনের অ্যাডজেক্টিভ। তাহলে একটা প্রশ্ন করতে হয়, প্রশ্নটা হচ্ছে এখানে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম আমি যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, এটা অ্যাট্রিবিউটিভ ইউজ না প্রেডিকেটিভ ইউজ বলতে হবে। লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে আপনার অবশ্যই কথা বলতে হবে, নয়তো লাইভ ক্লাসে অংশগ্রহণ করার দরকার নাই, রেকর্ডেড ক্লাস দেখতে দিতে হবে। এখানে যে মেডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, এটা অ্যাট্রিবিউটিভ ইউজ না প্রেডিকেটিভ ইউজ বলেন? কি বলবেন না? আচ্ছা, ঠিক আছে। জানি না স্যার, হ্যাঁ, জানেন, বলতে পারতেছি না স্যার, মানে বুঝতেছেন না? না মানে আসলে ওই অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে প্রেডিকেটিভ মানে অনেকদিন আগে পড়ছি তো স্যার, যার কারণে এই আসলে যে আমি তো এখানে ব্যাখ্যা করছি, এটা তো বলতে হবে, এই যে আপনি বলতে পারছেন না, এটা একটা সিস্টেম। আচ্ছা, এই যে ফ্লাইংটা, এটাতে কি, এটা কি আগে বলুন তো?
এটা তো ফ্লাইং পার্ট ফ্লাইং, এটা তো ইয়া পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। adjective, এই যে এখানে লিখছি আমি প্রেজেন্ট পার্টিসিপল, পিআরই এসই এন্ড প্রেজেন্ট পার্টিসিপল, এর নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই যে সব লিখে দিছি, ভার্ব প্লাস আইএনজি ইউজ এজ অ্যাডজেক্টিভ লিখে দিছি তো। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটার নাম কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল এক্সিকিউটিভ। আচ্ছা, গুড, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কোথায় বসে বলেন তো? অ্যাডজেক্টিভ এক্সিকিউটিভ মনে রাখবেন, নাউনের পূর্বে। নাউনের পূর্বে অথবা নাউনের পরে বসে। যদি পূর্বে বসে সেটাকে বলে, যদি নাউনের পূর্বে বসে সেটাকে বলে অ্যাট্রিবিউটিভ ইউজ। এই যে নাউনের পূর্বে বসে, যাক, নাউনের যদি পরে বসে এটাকে বলে প্রেডিকেটিভ ইউজ। বলেন অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ বলেন। হ্যাঁ, এই নাউনের যে পূর্বে বসলে হ্যাঁ অ্যাট্রিবিউটিভ ইউজ, ইউজ। এই যে এখানে নাউনের আগে ফ্লাইং বসাইছি, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। জি, আর এখানে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসাইছি, এটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। অ্যাডজেক্টিভের দুইটা ব্যবহার প্রেডিকেট। আছে। আর মনে রাখবেন একটা জিনিস বলছিলাম খুব গুরুত্বপূর্ণ, যখনই কোনো অ্যাডজেক্টিভ দেখবেন মনে রাখবেন কোনো না কোনো নাউনের অ্যাডজেক্টিভ এটা। এই ফ্লাইং অ্যাডজেক্টিভটা বার্ড নাউনের, আর এই ফ্লাইং অ্যাডজেক্টিভটা বার্ড নাউনের। আপনি যদি প্রেজেন্ট পার্টিসিপল, এই যে প্রেজেন্ট পার্টিসিপল যদি আপনি না জানেন, আপনি কিছুই পারবেন না। একটা সেন্টেন্সে পারবেন না, 10টা সেন্টেন্স জুড়ে 7টা সেন্টেন্সের মধ্যে আপনি প্রেজেন্ট পার্টিসিপল পাইবেন। আপনি যদি পাস্ট পার্টিসিপল না জানেন তাহলে 8টা সেন্টেন্সই পারবেন না 10টার মধ্যে। আপনার কাছে এটা মনে হবে ভার্বের 2 নম্বর ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স, আসলে এখানে টেন্স হলো এটা। এইখানে এটাই জিজ্ঞেস করছি যে এই যে মেডটা, এটা এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা কি বলে বলেন তো? পাস্ট পার্টিসিপল এক্সিকিউটিভ। গুড, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসছে, এই কারণে এটাকে প্রেডিকেটিভ ইউজ ইউজ বলে। বলেন কি ইউজ বলে? প্রেডিকেটিভ ইউজ। প্রেডিকেটিভ ইউজ। তো এটার আবার অ্যাক্টিভিটির একটা ইউজ ব্যবহার দেখানো যায়। তাইলে আমরা আজকে জানলাম যে ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। বলেন। ভার্বের 3 নম্বর ফর্ম এক্সিকিউটিভ হিসেবে ব্যবহার করা হয়। যদি সেটা ব্যবহার করা হয় সেটাকে বলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বলেন। তাহলে সেটাকে বলে পাস্ট পার্টিসিপল এক্সিকিউটিভ। হ্যাঁ, আর যেটা ভার্বের সাথে আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। পার্টিসিপল 2 প্রকার। বলেন পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল দুই প্রকার। 2 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। প্রথম বলবেন প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে বলবেন কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। লিখে দেই ভাই, পি আর পি এ আর টি আই সি আই পি এল এ পার্টিসিপল আর অফ টি ডাব্লিউ টু কে আই এন ডি এস কাইন্ডস। একটা আছে PRESE এন্ড প্রেজেন্ট PRTICI আমাকে আবার এক্সাম্পল দিলে হয় না, লিখে দিতে হয়। পাস্ট পার্টিসিপল, এই দুইটা জিনিস জানতে হবে। আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, সেটা আজকে আমি just শিখাবো না, সেটা খুব একটা পাবেন না। 3টাও শিখবেন না, আপনি আজকে 2টা শিখবেন। একটা মানুষের একদিনে ধাপ আস্তে আস্তে 2টা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করবো, এই কারণে আমি দেখাইলাম না। আচ্ছা, এই 2টা পার্টিসিপল মনে রাখবেন। এই 2টা পার্টিসিপল দিয়ে যদি কেউ আমাকে 5টা 5টা 10টা সেন্টেন্স দেন, যদি দেন, তাহলে আপনারই উপকার হবে। অনেকে মানে ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন ভাই, ল্যাঙ্গুয়েজের নিয়মই হচ্ছে হার্ডওয়ার্ক বেশি করা লাগে, অন্য কাজের সাথে ল্যাঙ্গুয়েজ শিখাটা একটু লেন্দি প্রসেস। ভাষা শেখা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী একটা বিষয়। একটু একটু সতর্কতা অবলম্বন করবেন আশা করি। আচ্ছা, এবার আসেন আর্টিকেলে চলে যাই। এই কারণে আমরা এখানে এই যে অ্যাপ্রুভড, এটা অ্যাডজেক্টিভ, এবং এটা কার অ্যাডজেক্টিভ জানেন? এটা ফান্ডের। এবং এখানে রেটেড ব্যাংকে, কোন ব্যাংক, কোন রেটেড ব্যাংক? এ ব্যাংক, রেটেড ব্যাংক। কোন ফান্ড? বাংলাদেশ সরকারের সিকিউরিটি এক্সচেঞ্জের অনুমোদিত ফান্ড। এবার আসেন দ্য গ্যাজেট, এই যে সরকার ঘোষণা করছে, পাবলিশ করছে, কি পাবলিশ করছে? রুল পাবলিশ করছে। রুলগুলো পাবলিশ করে সারে নাই, সরকার কিন্তু এগুলো একটা গ্যাজেট করছে। গ্যাজেট মানে একটা আইন করছে। দ্য গ্যাজেট ওয়াজ পাবলিশড ইয়ার স্টাডি, এই বিষয়ে একটা গ্যাজেট পাবলিশ করা হয়েছে গতকালকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিছু গ্রামারে চলে যাবো এখানে। আইডেন্টিফাই দ্য টেন্স, মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখানে টেন্স, মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বলবেন। আচ্ছা, এটা কোন টেন্স বলেন? পাস্ট টেন্স, পাস্ট Perfect ইনডিফিনিট tense. টেন্স। হয়েছে? Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গুড।
কেমন? আর মেইন ক্লজ কোনটা এখানে? গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট হ্যাজ হোয়ার হোয়ার পাবলিশড হোয়ার রুলস, বিফোর এটুকু হচ্ছে মেইন ক্লজ। কেমন? তারপর সাবঅর্ডিনেট ক্লজ কটুক? হোয়ার এন্ড হাউ হোয়ার এন্ড হাউ থেকে এটুক পর্যন্ত। আচ্ছা, এবার আসেন এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কোনটা? দ্য গভর্নমেন্ট সাবঅর্ডিনেট হাউ ক্লজের সাবজেক্ট ও সরি সরি দ্য হাউস পেনশন টেনশন ফান্ড, টেনশন পেনশন ফান্ডস ফান্ড হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব কোনটা? উইল বি ইনভেস্ট হ্যাঁ, আর ইনভেস্টেড এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা বড় প্রমাণ হচ্ছে এই সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে জি এগুলো বড় প্রমাণ হচ্ছে এই সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো আমি একটু লিখে কোন দিই, এগুলো আমি একটু লিখে দিই। এটা খুব গুরুত্বপূর্ণ। সাবঅর্ডিনেট কনজাংশন 20-25টা শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। আমি তো মুখস্থ করতে বলি না, বাট তাও বললাম, কারণ গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করা। সাবঅর্ডিনেট ক্লজ লেখা লাগতে পারে, সাবঅর্ডিনেট কনজাংশন এগুলো, ইউএন জে, ইউএন সি জে, ইউএন কনজাংশন। আচ্ছা, এবার আসেন আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে পার্ট অফ স্পিচ, একটা আন্ডারলাইন ওয়ার্ড করছি, এই শব্দের পার্ট অফ স্পিচ বলতে হবে। এটা কোন পার্ট অফ স্পিচ বলেন? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, হ্যাজ পাবলিশড হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে রুলস। এই রুলস কে ব্যাখ্যা করার জন্য স্টেটিং দিছে। নাউন কে ব্যাখ্যা করার জন্য এরকম ভার্ব প্লাস আইএনজি দিলে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্টেটিং, টি আর ই এস ই ইন দি প্রেজেন্ট, টি এ আর টি আই সি আই পি এল ই, পার্টিসিপল এ ইজ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসেন এখানে বলছে সাবঅর্ডিনেট ক্লজ গুলো খুঁজে বের করবেন। এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ গুলো একটু খুঁজে বের করেন তো। এখানে হোয়ার এবং হাউ দিয়ে শুরু করছেন, এখানে এইটুক পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? এইটুক পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার আগে বলবেন ওয়ান। 1 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ না, এখানে লেখেন 1 নম্বর, 1 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ এইটুক। তারপরে আসেন 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সো দ্যাট দিয়ে শুরু হইব। আর 1 নম্বর সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন হচ্ছে এই দুইটা। আর 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে এখানে এই সো দ্যাট দিয়া। দেখেন সো দ্যাট দিয়ে শুরু হয়েছে যেহেতু, এটা লিখলেন 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সো দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই সো দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই ক্লজটা এখান থেকে শুরু হইয়া শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে দেখান তো। সো দ্যাট দ্য ন্যাশনাল পেনশন অথরিটি ক্যান প্রডিউস বেটার লাওয়ার রিস্ক। কেমন? এই এই ডেটের আগ পর্যন্ত হচ্ছে আপনার 2 নম্বর। তারপর আছে এই দ্যাট দিয়ে শুরু হয়েছে আবার 3 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ। 3 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ, 3 নম্বর সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে দ্যাট, এবং এই সাবঅর্ডিনেট শেষ হয়েছে এটা। তাহলে আজকে এইখানে আমরা 3টা সাবঅর্ডিনেট কনজাংশন পাইছি এবং একটা মেইন ক্লজ পাইছি। একটা সেন্টেন্সে সাধারণত মেইন ক্লজ একটা বেশি থাকবে না। মেইন সি এল এ ইউ এস, মেইন ক্লজ থাকবে একটা। মেইন ক্লজ থাকবে, থাকবে কিরে আইলি, ও থাকবে একটা। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে থাকবে সবচেয়ে বেশি পাবেন একটা, বা খুব বা দুইটা, এটা হচ্ছে আদর্শ। আর রেয়ারলি 3টা। রেয়ারলি মানে 90%, মানে 100-তে 1% কেসে থাকবে 3টা। এগুলো টাইলসে কাজে লাগবে, লং প্যাসেজ পড়তে কাজে লাগবে।
আচ্ছা, আমরা তারপরে আছে দেখেন আইডেন্টিফাই দ্য টেন্স এন্ড এক্সপ্লেইন দ্য আন্ডারলাইন পার্টস। এই অংশটুকু কি বলে? অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন। আমরা তো একটা আর্টিকেল পড়ছি, এখানে যে পাইলাম অ্যাকর্ডিং টু রেগুলেশন, এই অংশটাকে কি বলে? তারপর এখানে অ্যাকর্ডিং টু হচ্ছে প্রেপোজিশন, কেমন? এটা প্রেপোজিশনাল ফ্রেজ বলে আর কি। প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল প্রেপোজিশন, ফ্রেজ। হ্যাঁ প্রেপোজিশনাল ফ্রেজ, এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে তারপরে নাউন থাকলে এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। PREPOSITIONAPHRAS। আজকে প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল 5টা করে 10টা সেন্টেন্স দিবেন। আচ্ছা, মেক দা গ্রামার কিন্তু আমি সব টাচ করছি। মেক দা সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ, এই সেন্টেন্সটা যে গ্যাজেট উইল বি পাবলিশড এটা অ্যাক্টিভ করেন, এটা আমি করব না। The এটা কি Gazette published এটা নিশ্চয়ই প্যাসিভ yesterday. আছে, এটা নিশ্চয়ই প্যাসিভ আছে, অ্যাক্টিভ করেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। The Gazette published yesterday. গ্যাজেট পাবলিশড ইয়েস্টারডে। দা গভর্নমেন্ট অথবা অথরিটি, দা AUTHORIT অথরিটি, হ্যাঁ, Published. PUBLISHD পাবলিশড দা GAZETT গেজেট, Gazette. The কেমন? Gazette yesterday. আমরা এই ওয়াজ ওয়ার তারপরে B3 থাকলে এটাকে বলবো প্রেজেন্ট সিম্পলের প্যাসিভ, আর প্রেজেন্ট সিম্পলের নর্মাল সেন্টেন্সটা হচ্ছে B2। এই হচ্ছে পার্থক্য, এই দুইটা পার্থক্যটা বুঝে নেন, পাস্ট সিম্পলের প্যাসিভ এবং অ্যাক্টিভ। আচ্ছা, দেখেন ফান্ডস, মানুষের পেনশনের যে প্রিমিয়াম জমা দিবে সেই ফান্ডস কুড অলসো বি ইনভেস্টেড, আরো বিনিয়োগ করা যেতে পারে। দেখেন অনেকে মনে করে ক্যান অর্থ প্রেজেন্ট ফর্ম, কুড অর্থ পাস্ট ফর্ম। এখানে রিটেন ইংলিশে পোলাইটনেস দেখানোর জন্য মানে ব্যবহার করতে পারে। এখানে পুট দ্বারা অতীত কিছু বোঝাচ্ছে না। ফান্ডস কুড অলসো বি ইউজ, ফিউচার বোঝাচ্ছে, ফান্ড এখানে আর, হ্যাঁ কি করছে, ফিউচার বোঝাচ্ছে। হ্যাঁ কুড অলসো বি ইনভেস্টেড, ইনভেস্ট করা যাবে ইন লিস্টেড এ ক্যাটাগরি বন্ড, বন্ড কেনার ক্ষেত্রে, সিকিউরিটি সিকিউরিটিজ ক্ষেত্রে, এগুলো ঋণপত্র আর কি। ইস্যুড, এই যে ইস্যুড এখানে কোন পার্ট অফ স্পিচ বলেন তো? কোনটা স্যার? এই সেন্টেন্সে Verb. সাবজেক্ট ফান্ডস, বান্ড হচ্ছে ভার্ব, আর কোনো ভার্বের দরকার নাই, একটা ফাইনাইট ভার্ব পাইলে এটা ফাইনাইট ভার্ব। আর এই এই ইস্যুড ভার্বটা ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার এই সিকিউরিটিকে ব্যাখ্যা করার জন্য, যে সিকিউরিটি গুলো ইস্যু করা হয়েছে বাই দ্য গভর্নমেন্ট, সরকারের ইস্যু করা সিকিউরিটিজ, এই কারণে এটা ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আমি বলছি 10টা সেন্টেন্সের মধ্যে 4টা সেন্টেন্স আপনি এই আলামত পাবেন, এই কারণে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আপনাকে জানতে হবে। আজকের ক্লাসে না, শুধু একটা ক্লাসে শুধু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ জানলেই না, কারণ এগুলো হচ্ছে ইংরেজি গ্রামারের 20-30টা রুলের মধ্যে একটা রুল। যদি আপনি চার্ট করেন 20-30টা রুল, ইভেন 15টা রুলের মধ্যে থাকবে এগুলো। আচ্ছা, এনি গভর্নমেন্ট অথরিটি ফর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তাহলে বলছে সরকার এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সরকার সেতু কালভার্ট যেমন পদ্মা সেতু করার জন্য জনগণের কাছ থেকে লোন নেওয়া, এই মাধ্যমে কিন্তু অনেকে মানে সরকারি যে বন্ড এইভাবে টাকা মানে ওইখান থেকে ফান্ড কালেক্ট করতে পারে। দ্য ফান্ডস ক্যানট বি ইনভেস্টেড, এইবার এতক্ষণ তো কোথায় কোথায় আপনারা সরকার ফান্ড ব্যবহার করা যাবে সেই রকমের রুলস এবং রেগুলেশন গুলো দেওয়া আছে, এখন কোথায় বিনিয়োগ করা যাবে না? এই পেনশনের টাকা যেখানে বিনিয়োগ করলে হাই হাই কোম্পানি টাকা নিয়ে যাবে। ইন ফার্মস ওন্ড, ওন্ডা বারবার 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যে ফার্মগুলোর মালিক বাই দা প্রাইভেট সেক্টর, ব্যক্তি মালিকানাধীন কোনো কোম্পানিতে, লিমিটেড কোম্পানিতে এগুলো বিনিয়োগ করা যাবে না। নেদার ইজ ইন দেয়ার ইন এনি স্কোপ টু ইনভেস্ট আউটসাইড দ্য কান্ট্রি, দেশের বাইরে এটা বিনিয়োগ করা যাবে না, দেশের বাইরেও এই জন্য নেদার বিনিয়োগ করা যাবে না, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বলা আছে। ইন এনি সেক্টর দ্য ইনভেস্টমেন্ট সাইজ মাস্ট বি, যেখানে আপনি বিনিয়োগ করবেন মাস্ট বি লেস দেন 20% অফ দ্য টোটাল ফান্ড, অর্থাৎ কোনো কোম্পানিতে আপনি যদি বিনিয়োগ করেন ফান্ডের 25%-এর কম বিনিয়োগ করতে হবে। অর্থাৎ এইগুলো করা হয়েছে ফান্ডটাকে নিরাপত্তা দেওয়ার জন্য, কেউ চাইলে যেন সব টাকা নিয়ে যেতে না পারে। তা সিলিং ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সিলিং বলতে এখানে কি সিলিং বলছে জানেন? আর্টিকেল কম পড়েন বলে জানেন না,
সিলিং বলতে আমরা প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ সীমা দিয়ে দেই না? যেমন আপনার মাথার উপর সর্বোচ্চ সীমা হচ্ছে আপনার সিলিং। আর যদি আপনি টিনের ঘরে হয়ে থাকেন, আপনার মাথার উপরে যে যে ইয়েটা, হ্যাঁ, সিলিং। আর এই বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সিলিং বলতে ধরেন আপনার 10 লাখ বলে দিল যে আপনি 10 লাখ টাকা লোন নিতে পারবেন, হচ্ছে সর্বোচ্চ সিলিং। দ্য সিলিং ইজ নট অ্যাপ্লিকেবল টু ইনভেস্টমেন্ট ইন দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ। কিন্তু সরকার এখানে একটা কথা বলেছে, গভর্নমেন্ট সিকিউরিটিজের বেলায় 25% না, যত খুশি কিনা যাবে, কারণ এগুলো নিরাপদ। তারপর আবার বলছে এ ফান্ড ম্যানেজমেন্ট কমিটি উইল বি ফর্ম, অর্থাৎ এই পেনশন ফান্ডগুলো ম্যানেজমেন্ট করার জন্য একটা কমিটি গঠন করা হবে। এটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। পারফেক্ট, জি। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে থাকে পারফেক্ট মানেই হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে, হ্যাড থাকবে। আবার বলেন, আমার কথাটা একটু বলেন, পারফেক্ট মানে কি থাকবে? আচ্ছা জি। হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেমন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ আছে, পাস্ট পারফেক্টে হ্যাড আছে, ফিউচার পারফেক্টে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে। শেল হ্যাভ ভুলে যান, উইল হ্যাভ থাকবে এখানে। তাইলে এটা ফিউচার পারফেক্ট না, এটা কি তাহলে? একটা সেন্টেন্স বলি, দা স্টুডেন্ট স্টুডেন্টস উইল পিয়ারো পিয়ারো উইল নট সব সময় পজিটিভ সেন্টেন্স, একটু নেগেটিভ সেন্টেন্স, উইল নট attend the exam, exam in the exam লিখলাম না, অবজেক্ট বানাইলাম। উইল নট অ্যাটেন্ড দ্য এক্সাম, এটা ফিউচার সিম্পল, যেটা প্যাসিভ করেন, দা এক্সাম উইল নট বি attended by the students। তাহলে এইখানে বার হচ্ছে উইল অ্যাটেন্ড, নট বাদ দেন, নট কিছু না, এগুলো অ্যাট বার। আর এখানে বার হচ্ছে উইল নট বি অ্যাটেন্ডেড। দুইটা একই টেন্স, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দুইটা একই টেন্স, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দুইটা মানে আপনার সহজ কথা, এই প্যাসিভের মূল ভার্বটা সবসময় বি3 হবে, এটা মনে রাখবেন, এটা মনে রাখলেই হবে। প্যাসিভের মূল ভার্বটা সবসময় বি3 হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে আজকের গ্রামার লেসনের সর্বশেষ প্রশ্নটা ছিল ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বাই করেন, এইটুক থেকে। ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরি, ক্যাটাগরি। লিস্টেড এ ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি, ঠিক আছে। তারপর তারপরে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। ইস্যুড অ্যাডজেক্টিভ বাই দ্য গভর্নমেন্ট অর এনিটা হচ্ছে ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল, ডিটারমিনার, এ এন দি, দিস দ্যাট, এগুলো অ্যাডজেক্টিভ। অথরিটি ফর দ্য ইনফ্রাস্ট্রাকচারাল, অ্যাডজেক্টিভ। দেখেন, এখন আপনারা প্রশ্ন হয়েছে স্যার অ্যাডজেক্টিভ খুঁজে বাই করছে, নাউন গুলো বলেন। ক্যাটাগরি অ্যাডজেক্টিভের নাউন হচ্ছে ফান্ডস, বন্ডস, এই ক্যাটাগরি বন্ডস। তারপর এনি অ্যাডজেক্টিভের নাউন হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, হ্যাঁ। এবং ইনফ্রাস্ট্রাকচারালের পর চলে আসছে, অথরিটি, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারালের ইয়াটা হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হবে না অথরিটি হবে? না না, অথরিটি না। ও, এখানে কিন্তু এনি গভর্নমেন্টও অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ শেষের নাউনটাই শুধু, শেষের শব্দটাই নাউন। নাউনটা হচ্ছে অথরিটি হচ্ছে নাউন, তার আগে এনি, গভর্নমেন্ট, এগুলো দুটোই অ্যাডজেক্টিভ। দুইটা নাউন পাশাপাশি বসলে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় বলছিলাম না? এই কারণে গভর্নমেন্টটা এখানে ইজিতে অথরিটির আগে বলছিলেন, বসাতে অ্যাডজেক্টিভ হয়ে দ্বিতীয় গেছে, ক্লাসে বলছি। অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আসেন আর্টিকেলটা শেষ করে দেই। দ্য ফান্ড ম্যানেজমেন্ট কমিটি উইল বি ফর্ম, ফান্ড ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। ফর্মটা এখানে ভাবে 3 নম্বর ফর্ম। ইট উইল বি চেয়ার্ড বাই এ মেম্বার অফ দ্য ন্যাশনাল পেনশন অথরিটি। এবং এই ম্যানেজমেন্ট কমিটির, এই ফান্ড ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকবে সেটার প্রধান থাকবে এই প্রতিষ্ঠানের একজন। ফর দ্য ইনভেস্টমেন্ট পলিসি কমিটি, অর্থাৎ নতুন যে কমিটিটা গঠন করা হবে, সেই কমিটি অ্যানাদার মেম্বার অফ দ্য অথরিটি,
alongside two representatives মানে সংসদ সদস্য from the finance division না প্রতিনিধি অর্থ মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধি হ্যাঁ অর্থ মন্ত্রণালয় থেকে দুজন প্রতিনিধি আসবে হোল্ডিং দ্য পজিশন তারাও এই কমিটিতে থাকবে এবং যারা আসবে তারা অ্যাটলিস্ট জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের হইতে হবে তাদেরকে ইনক্লুডেড করা হবে ফিউচার সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস এটার মতো উইল বি ফর্ম উইল বি ইনক্লুডেড একই কথা দ্য চেয়ারম্যান অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা 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 ইউনিভার্সিটি অর্থ ফিনান্স বিভাগের যিনি চেয়ারম্যান ডিপার্টমেন্টের একজন প্রফেসর সিলেক্ট ফ্রম দ্য ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে সিলেক্ট করে নিতে হবে এই রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হোল্ডিং অ্যাটলিস্ট দ্য র্যাঙ্ক অফ এ ডিরেক্টর এবং আপনার একজন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন ডিরেক্টর পদের লোকও নিতে হবে অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের লোকও থাকতে হবে তার মানে এখানে দেখতে পাচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্টের লোক থাকতেছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর একজন থাকতেছে তারপর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লোক থাকতেছে বাংলাদেশ ব্যাংকের লোক থাকতেছে উইল অলসো বি ইন দ্য টিম তারাও টিমে থাকবে দ্য পেনশন অথরিটিজ জেনারেল ম্যানেজার অফ দ্য ফান্ড ম্যানেজমেন্ট উইল অলসো বি এ মেম্বার সেক্রেটারি অফ দ্য কমিটি অর্থাৎ পেনশন অথরিটির যিনি জেনারেল ম্যানেজার ফান্ড ম্যানেজমেন্টের যিনি জেনারেল ম্যানেজার তিনিও সদস্য থাকবে এই কমিটির দ্য কমিটি ক্যান co-opt এখানে বার এনি পার্সন ইফ নিডেড আবার আরেকটা কথা বলা আছে এই কমিটি ইনভেস্টমেন্ট কমিটি আর কি পেনশনের টাকা যারা ইনভেস্ট করবে তারা যে কোনো একজন ব্যক্তিকে নিজের মন মতো নিতে পারবে টু অবটেন co-opt মানে তাদের কাজে সহযোগিতা করার জন্য ক্যান co-opt হ্যাঁ অপ্ট অর্থ পছন্দ করা তারা পছন্দ করতে পারে যে কোনো ব্যক্তিকে তাদের পছন্দের if obtain special analysis from individual it can invite those who can present their analysis only they will not have any voting power যদি এরকম ক্ষেত্রে কাউকে নেওয়া হয় তাহলে তার তথ্য শুধু অ্যানালাইজ করতে পারবে তারা কোনো ভোট দিতে পারবে না দ্য কমিটি উইল রিকমেন্ড এখানে বাদ রিকমেন্ড এখানে কিন্তু বি1 ফর্ম কেউ যদি বি3 ফর্ম মনে করেন ডি থাকলে তাহলে মনে করলে ভুল হবে না এটার বি3 হচ্ছে রিকমেন্ডেড তো সুপারিশ করা পরামর্শ দেওয়া যেমন অ্যাডভাইসের মতো রিকমেন্ড না দিয়ে অ্যাডভাইস দিলে হইতে পারতো কমিটি উইল রিকমেন্ড ইনভেস্টিং ইন সিকিউরিটিজ এই কমিটি সিকিউরিটিতে বিনিয়োগের সুপারিশ করতে পারে আফটার অ্যানালাইজিং দেয়ার পটেনশিয়াল অ্যান্ড রিস্ক এগুলো একটু মানে বাজ বিচার করে ইট উইল অ্যাডভাইস দ্য ফান্ড ম্যানেজার টু ইনভেস্ট ইন লো রিস্ক প্রফিট মেকিং সেক্টরস ইট মানে হচ্ছে কমিটিটা পরামর্শ দিবে যে রিকমেন্ড করবে অ্যাডভাইস যেটা বলছি পরামর্শ দিবে এই ফান্ড ম্যানেজারকে টু ইনভেস্ট এমন জায়গায় যাতে তারা বিনিয়োগ করে যেখানে রিস্ক কম এবং মুনাফা আছে ইট মানে কমিটি আরো কি করবে উইল মেক সাজেশন পরামর্শ দিবে এমডি এখানে বাড়বে 3 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাট ডেভেলপিং দ্য বিজনেস ব্যবসা উন্নয়ন কিভাবে করা যায় ফান্ড কিভাবে উন্নয়ন করা যায় ইনভেস্টমেন্ট সাইজ সিকিউরিটি নিয়ে কাজ করবে Government plans to initiate a project to expand and strengthen the universal pension scheme at an assumed cost of এটা আমরা প্রথমেই পড়ছি অফ দ্য সাম অর্থাৎ তারা ইউনিভার্সাল পেনশন স্কিম নামে সরকার পরিকল্পনা করছে যে তারা শুরু করবে ইনিশিয়েট অর্থাৎ শুরু করা একটা প্রজেক্ট শুরু করবে যাতে এই ইউনিভার্সাল পেনশন স্কিমের টাকা খরচ করতে পারে তারপর আছে অফ দ্য সাম এই টাকাটার সম্পর্কে 4,000 কোটি টাকার মধ্যে 250 মিলিয়ন উইল বি ফান্ডেড এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের প্যাসিভ ভয়েস $250 মিলিয়ন বিনিয়োগ করা